পশ্চিমবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে কার কথা বলা হয়। তা বলেছিলেন যে যদি কোথাও আমার নামে কোনো কিছু বার করা যায় আমি প্রকাশ্যে ফাঁসির দড়ি গলায় নিয়ে নেব। বহু কেসে তার নাম জড়িয়েছে, কিন্তু দেখা গেছে সে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে রক্ষা কবচ নেওয়ার জন্য সে দৌড়েছে। সেটিং 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 করে 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 যার নাম আজকে আসছে, আবার সবকিছু ধামাচাপা পড়ে যাবে। সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিট, যেখানে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম উল্লেখ, কিন্তু কে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বিস্তারিত বিবরণ কি তার পরিচয়, কোনো কিছু উল্লেখ নেই। অথচ ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আইনজীবী তিনি জানিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এবং তার যশ খারাপ করতেই একটা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দেখুন, এইটা নিয়ে একটা যদি আমি বলি যে আইনজীবী হিসাবে আপনি যদি আইনি ব্যাখ্যা চান, এই প্রশ্ন আমার মনের মধ্যেও উঠছে যে কে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে আরো অনেক লোক থাকতে পারেন, কিন্তু যেভাবে ঘটনার গতি প্রকৃতি গড়িয়েছে, যেভাবে প্রত্যেকটা দুর্নীতির মামলায় আজকে তৃণমূলের বিভিন্ন লিডারদের দেখা গেছে, সুতরাং এটা বুঝে নিতে অসুবিধা হয় না যে কান টানলে মাথাটা কে রয়েছে। আমি যদি সংক্ষেপে আমার বক্তব্য বলি, আমি বলবো যে এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে কার কথা বলা হয়েছে, কিন্তু আমার মনে পড়ে গেল আজকে একটা অন্য কথা, যে প্রকাশ্যে এই নেতা বলেছিলেন যে যদি কোথাও আমার নামে কোনো কিছু বার করা যায় আমি প্রকাশ্যে ফাঁসির দড়ি গলায় নিয়ে নেব, আমরা নিজে মৃত্যুবরণ করবো বা ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারপরেও বহু জায়গায় তার নাম এসেছে, বহু কেসে তার নাম জড়িয়েছে, কিন্তু দেখা গেছে সে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে রক্ষা কবচ নেওয়ার জন্য সে দৌড়েছে। আপনারা অচিরেই দেখতে পাবেন, কয়েকদিন পরেই এটা যখন আরো ক্লিয়ার হয়ে যাবে, অফিসিয়ালি ভাবে চার্জশিটটা যখন তার লয়ারের কাছে চলে আসবে, হ্যাঁ, তখন রক্ষা কবচ নেওয়ার জন্য মামলা ফাইল হবে, এবং তারপরে যা হবে সেগুলো আপনারা আইনি প্রসিডিওর অনুযায়ী যা যা হয় সেগুলো আপনারা দেখতে পাবেন। এর আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অধীনে থাকা যে বা আতস কাছের নিচে থাকা যে কালীঘাটের কাকু, তিনি বারবার বলেছেন যে আমার বসকে কেউ ধরতে পারবে না, আমার বসকে এই ব্যক্তি, তারও যে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেই ইঙ্গিত। তারপর এইরকম সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। দেখুন, ব্যাপার হচ্ছে যে দুটো জিনিস আমি বলবো। প্রথমত হচ্ছে যে কালীঘাটের কাকু, মানে প্রথমে সবাই ভাবতো যে একটা ফানি ক্যারেক্টার, কিন্তু পরবর্তীকালে এই প্রাইমারি কেসটা সলভ করার জন্য তার কণ্ঠস্বরের নমুনা, তার অ্যাক্টিভিটি, এটাই তার গুরুত্বটাকে কখনোই অস্বীকার করা গেল না, এবং এখনো পর্যন্ত তার এই কেসে গুরুত্ব কিন্তু অপরিসীম। যতই এখন তিনি হয়তো জামিন পেয়েছেন, তিনি হয়তো কিছুটা স্বস্তিতে আছেন, কিন্তু আমি বলবো যে এই ঘটনাটা কালীঘাটের কাকুই বলুন আর কালীঘাটের শান্তিনিকেতন বিল্ডিং এ সারা পশ্চিমবঙ্গের দ্বিতীয় যুবরাজই বলুন, গল্পটা একই। গল্পটা হচ্ছে দুর্নীতির গল্প, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে মানুষ এগুলো দেখে দেখে ক্লান্ত। আপনারা সব নিয়ে প্রশ্ন করুন, আমার তাতে কোনো আপত্তি নেই। আমি শুধু একটাই কথা ভাবি যে মানুষ তো সমাজে বাস করে। আজকে আমি কারো সমালোচনা করতেই পারি, কিন্তু সমালোচনা করলেই কি, যে ছেলেটি বা মেয়েটি জেনুইন ভাবে প্রাইমারি চাকরির পরীক্ষা দিয়ে আজকে রাস্তায় বসে দিন কাটাচ্ছে, আজকে পুলিশের লাঠি খাচ্ছে, হাইকোর্টে এসে রক্ষা কবচ নিয়ে আজকে ওই মেট্রো চ্যানেলের সামনে তাদের বসতে হচ্ছে, তাদের কি এই পরিণতি হওয়ার কথা ছিল? রাজ্যের নেতাগুলোর জন্য তারা তো তাদের পরিবারের মুখে সফলভাবে হাসি ফোটানোর জন্য মানে প্রচুর পড়াশোনা করে পরীক্ষাটা দিয়েছিল, এবং যোগ্যতা অনুযায়ী তাদেরকে কারোর প্যানেল হয়েছিল, এবং
এখনো পর্যন্ত তারা যে চ্যালেঞ্জ করেছে, মামলা করেছে, তাতেও বোঝা যাচ্ছে যে অবশ্যই তাদের চ্যালেঞ্জের দম রয়েছে, যার জন্যই তারা করেছে। কিন্তু যেভাবে সোর্সের মধ্যে ভূত ধরা পড়েছে, যেভাবে একটার পর একটা দুর্নীতি উঠে এসেছে, যেভাবে টাকা পয়সার লেনদেন হয়েছে, এখন নাকি আর একটা তথ্য আমরা পেলাম কোথা থেকে, এই 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 কালীঘাটেরই কেউ, তিনি বলেছেন যে তিনি মাত্র 18 কোটি টাকা দাবি করেছিলেন। তো এই ধরনের তথ্য যেভাবে আজকে উঠে আসছে, আমার বক্তব্য অন্য জায়গায়, আপনার প্রশ্ন একরকম, বাট আমার বক্তব্যের যদি আমি 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 যদি ব্যাখ্যা করি, আমি বলবো যে সবকিছুর একটা সলিউশন দরকার। মেন তো ঘটনা হচ্ছে সুপ্রিম কোর্টে এই মামলা পেন্ডিং, হাইকোর্টে মামলা হয়েছে, তারপরে সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং। কিন্তু এসএসসির মতনই প্রাইমারিতে দুর্নীতিবাজদের আলাদা করে জেনুইনদের চাকরি দেওয়া যাবে তো? বা এই সেটিং 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 করে 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 যার যার নাম আজকে আসছে, আবার সবকিছু ধামাচাপা পড়ে যাবে, আবার সবকিছু জলের তলায় তলিয়ে যাবে। এবং যে ছেলে মেয়েগুলো আজকে তাদের একটা সামান্য চাকরির জন্য এইভাবে রাতের পর রাত রাস্তায় বসে আছে এবং তারা মনে করে তারা জেনুইন চাকরি প্রার্থী, তাদের জন্য সরকারের কোন রকম কোনো প্রতিক্রিয়া আছে? এই আপনি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন, কুণাল ঘোষ বলুন, তৃণমূলের যত হোমরা চোমরা, ছোট থেকে বড় যত নেতা, তাদের কাছে গিয়ে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছে। কিন্তু কিন্তু আদৌ এই সরকারের কোনো বিন্দুমাত্র ইচ্ছা রয়েছে এই যারা ফেক তাদেরকে ধরার মতন? যদি না আজকে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথম সেই পয়েন্ট আউট না করতেন, আজকে এই ফেক হয়তো ধরাও পড়তো না, এই নিয়ে কিছুই হতো না, তাদের ভবিষ্যৎ হয়তো সবই নষ্ট হয়ে যেত। আর ভবিষ্যৎ কি হবে সেটাও আমরা জানি। অনেকের তো, অনেক মামলাকারীর তো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, বয়সের মেয়াদ, বয়স পেরিয়ে গেছে। হচ্ছে তো, তার জন্য এখন অনেক অসুবিধাও হচ্ছে। কারণ রিসেন্ট আমরাই হাইকোর্টে কিছু অর্ডার পেয়েছি যেগুলো মামলাকারী মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, বা তারা বলছে যে এখন তারা এসে মামলা করতে চায়। হাইকোর্ট কিন্তু বর্তমানে আমার ক্ষেত্রেই হয়েছে একটা মামলায়, তাতে প্রায় 79 জন পিটিশনার ছিল। হাইকোর্ট বলছে সুপ্রিম কোর্টের ডাইরেকশন অনুযায়ী 1 বছরের মধ্যে যেহেতু তারা মামলা করেনি, তাদের সেই মামলা এখান থেকে ডিসমিস করা হয়েছে। এবং তারপরে তাদের আর এত তারা টাকা পয়সা সেরকমভাবে করতে পারেনি, অ্যাকোমোডেশন বা খরচ করতেও পারেনি যে আরো বড় কোনো সিনিয়রকে অ্যাপয়েন্ট করে অ্যাপিল ট্যাপিল করা হবে। সুতরাং তারা মনে করেছে যে হাইকোর্টে তাদের যে আশা, তাদের যে ভরসা, সেটা প্রায় শেষ হয়ে গেছে। দেখুন, কিছু তো করার নেই। একটা পুরো সিস্টেমটাকে নষ্ট করে দিয়েছে দিনের পর দিন একটা সরকার এবং তাদের মাথায় থাকা কিছু লোকজন, যারা অন্যায়ভাবে টাকা নিয়ে চাকরিগুলোকে বিক্রি করেছে। এবং শুধু বিক্রি নয়, কিছু কিছু জায়গায় নিজের লোককে ঢুকিয়েছে, আর কিছু প্রজন্ম এবং কিছু ফ্যামিলি তাদেরকে একদম খাদের কিনারে জলের তলায় ডুবিয়ে দিয়েছে। এর থেকে মুক্তি কিভাবে পাওয়া যাবে, এটাও চিন্তা করার ব্যাপার রয়েছে। সুপ্রিম কোর্টে যেমন এসএসসির মামলা চলছে, প্রাইমারিরও মামলা চলছে। ফ্রুটফুল রেজাল্ট দেখতে চায় রাজ্যবাসী। দিনের পর দিন মামলা চললো, এই নেতার নাম এলো, সেই নেতার নাম এলো, হ্যাঁ, বড় বাবু, ছোট বাবু, মেজো বাবু, অনেক বাবুর নাম এলো তৃণমূলের। কি হলো? দৃষ্টান্তমূলক যদি একটা শাস্তি দেওয়ার ব্যবস্থা সুপ্রিম কোর্ট করতে পারতো সিবিআই এর মারফত, তাহলে হয়তো ভবিষ্যতে, এদের তো যা গেছে গেছে, আমি এদের খুব একটা আশা দেখছি না, কিন্তু ভবিষ্যতে যদি এরম পরীক্ষায় হওয়ার পর এরম চিটিংবাজি কেউ করতে যায়, তার মনে হতে পারে যে না, এটা হলে দৃষ্টান্তমূলক শাস্তি। কেন দেশে আইন এরকম হবে না যে এই ধরনের মামলায় যদি নাম আসে, সেই ব্যক্তিকে আগে খালাস হতে হবে সম্পূর্ণভাবে, তারপরে সে রাজনীতির মধ্যে থাকতে পারবে বা ভোটে লড়তে পারবে। ভোটে আপনি লড়ছেন, সেখানে মানুষের কাছে ভিক্ষা করে ভোট চাইছেন, এবং তারপরে সেই মানুষদেরই শোষণ করছেন, আপনারই সেই সহনাগরিকদের টাকা পয়সাগুলো খেয়ে ফুলে ফেপে বড়লোক হয়ে যাচ্ছেন, তাদেরকে সরিয়ে দিয়ে নিজেদের ফ্যামিলির লোক যে বা যারা কিছু জানে না, সাদা খাতা জমা দিয়েছে, 5-10 পাওয়া লোক, তাদের চাকরিগুলো দিয়ে দিচ্ছেন টাকার বিনিময়ে। এটা কি চলছে দেশে? তো কি বলবো, দেশে প্রচুর আইন রয়েছে, এবং তারা আবার বিভিন্ন কজ দেখিয়ে, বিভিন্ন গ্রাউন্ড দেখিয়ে রক্ষা কবচ নিয়ে বেরিয়ে যাচ্ছেন। এবং সিবিআই কার্যত তদন্ত
হয়তো করছে কি করছে না জানি না, কার্যত সিবিআই আলটিমেটলি গিয়ে, আপনি বলুন তো আমার রাজ্যে কতজনকে অ্যারেস্ট করতে পেরেছে এই শিক্ষা দুর্নীতির কেসে, দুটো বড় শিক্ষা দুর্নীতির কেসে, প্রাইমারি অথবা সেকেন্ডারি, উচ্চ প্রাইমারি, কটা লোক, তৃণমূলের কটা মন্ত্রী অ্যারেস্টেড হয়েছে? হ্যাঁ, টাকা পাওয়ার জন্য প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি অ্যারেস্টেড হয়েছেন, তিনি এখনো বেল পাননি। কিন্তু একাকি যিনি দোষী, আজকে যে চার্জশিটের নাম এলো, এ ছাড়াও আরো অন্যান্যদের নাম আসছে, তাদের ক্ষেত্রে সিবিআই কি করতে পেরেছে? কেন তদন্ত শেষ করা যাচ্ছে না? বা কিছুদিন জেল খেটেই বা কেন তারা বেরিয়ে যাচ্ছে? কেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি তাড়াতাড়ি তদন্ত শেষ করে দেওয়া যাচ্ছে না? নাকি এইভাবে দেখিয়ে আই ওয়াশ করে পরবর্তীকালে সমস্ত কিছু সেটিং করে সবকিছু ধুয়ে মুছে সাফ করে দেওয়া হচ্ছে? অনেক প্রশ্ন, এর উত্তর চাই, সাধারণ মানুষ কিন্তু উত্তর চায়। এবং আমি মনে করি যারা জেনুইন তারা যদি চাকরি না পায় তাহলে দেশের ভবিষ্যৎ অন্ধকার। প্রাইমারির মতো একটা মানে কি একটা ইনফ্যান্ট, একটা বাচ্চা যে প্রথম হাতে খড়ি হবে তার পড়াশোনা, সেইখানেও চাকরি জালিয়াতি, মানে এটা যে কত নিম্ন মানসিকতার পরিচয়। শুধু তাই নয়, তার সঙ্গে যে রাজ্য সরকার এত ওতপ্রোতভাবে জড়িত থাকতে পারে। আজকে আমার রাজ্যের এই ঘটনা না ঘটলে বোধহয় এই অভিজ্ঞতা আমাদের হতো না। খুব তাড়াতাড়ি লাগু হতে চলেছে ওয়াকআপ আইন। ওয়াকআপ সম্পত্তি বলে আর কিছু থাকবে না, এমনটাই আছে। কি বলবেন আইনজীবী হিসাবে, আপনার দৃষ্টিভঙ্গি? না দেখুন, ওয়াক অফে কিন্তু অনেক মানে 2 নম্বরই চিটিংবাজি ইত্যাদি ইত্যাদি চলে, এটা একদম পরিষ্কার কথা। যে যাই মনে করুক, আমি একদম পরিষ্কার সাফ সাফ কথা বলতে ভালোবাসি। টাকার বিনিময়ে মাতোয়ারি করিয়ে দেওয়া, টাকার অফার চাওয়া, আমার কাছে প্রমাণ আছে, আমার কাছে প্রমাণ আছে। কেউ যদি বলে আমি প্রমাণ দেখিয়ে দেবো, এবং তাই নিয়ে মামলাও হয়েছে। এবং ওয়াক অফ বোর্ডে যারা বসে থাকেন, ধরুন আমি একটা কথা বলছি, ওয়াক অফ এমন একটা জায়গা, কোনো মাতোয়ালি অভিযোগ করলো যে কেউ এর মধ্যে 2 নম্বরই মানে কেউ এর মধ্যে জোর করে আছে ওয়াক অফ প্রপার্টির ওপরে, মাতোয়ালিকে কিছু করতে হবে না, বোর্ড ডিসিশন নিয়ে নিল, তাকে এনক্রোচ করা হবে। হিয়ারিং হলো, বোর্ড তাকে এনক্রোচ করে দিল, বোর্ড বলছে সে কিছু দেখাতে পারছে না, সে কোনো কাগজপত্র নেই। আরে ভাই, একটা লোক ভাড়ার কাগজ দেখাচ্ছে, সে যে বসে আছে তার পজেশনাল রাইট আছে সেখানে। এবং ওয়াক অফে একটা অদ্ভুত জিনিস, হ্যাঁ এটা আছে, ওয়ান্স ওয়াক অফ অলওয়েজ ওয়াক অফ। এই করে করে বহু মানুষের সম্পত্তি ওয়াক অফে চলে গেছে, দেখা গেছে সেগুলো সেকুলার প্রপার্টি। ওয়াক অফ আইন অবশ্যই পরিবর্তন হওয়া দরকার। কিছু কিছু জায়গায় ওয়াক অফ আইনের জন্য অনেক সাধারণ মুসলিমদের সম্পত্তি তারা সর্বশান্ত হয়ে গেছে, ওয়াক অফ সবকিছু গিলে গ্রাস করে নিয়েছে। কেন হবে না? এবং সব থেকে আরো একটা বড় জিনিস, এই ওয়াক অফ আইনের জটিলতা। ওয়াক অফ আইন এমন একটা আইন, ঠিক আছে, সেখানে ব্যাপার হচ্ছে যে ওয়াক অফ ট্রাইব্যুনাল আছে, অথচ সেই ট্রাইব্যুনালে মানে কি বলবো, সিভিল প্রসিডিওর অনুযায়ী কোনো যদি আপনি পিটিশন করেন, সিভিল প্রসিডিওর অনুযায়ী কোনো যদি আপনি প্রসেস করার কথা বলেন, তারা বলবে যে এখানে এইভাবে চলতে পারে না। তাহলে একটা দেশের আইন কিভাবে চলবে আপনি আমাকে বলুন। এবং এই ওয়াক অফ আইনটা পুরোপুরি ভুলে ভরা আইন, সম্পূর্ণ কিছু লোককে ক্ষমতা দেওয়ার জন্য আইন। এই আইনের পরিবর্তন অবশ্যই দরকার। সবসময় কোনো কিছু পরিবর্তন করতে হলে যারা সুবিধাভোগী তাদের জন্য এরকম চিৎকার চেঁচামেচি হয়, এবং যারা হচ্ছে জনগণের মাথায় হাত বুলিয়ে 30%-এর ভোট নেয়, ঝগড়াঝাটিতে অনেক সময় অনেক বড় বড় সিনিয়রদের হাতের মানে হাতে বোতলে হাতও কেটে যেতে পারে। কিন্তু ওয়াক অফ আইন পরিবর্তন হবে, পার্লামেন্টে যদি এটা গৃহীত হয় এই আইনের পরিবর্তন কেউ ঠেকাতে পারবে না। আইনের যদি আজকে এতদিন পরে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, আইপিসি এবং সিআরপিসি পরিবর্তন করে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় সুরক্ষা সংহিতা, বিএনএস এগুলো যদি 2023 আজকে এতদিন পরে, এত শত বৎসর পরে যদি আসতে পারে, তাহলে ওয়াক অফ আইনও পরিবর্তন হবে। মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয়, এটা মনে রাখতে হবে। সেই জন্য আমি এই আইনের পরিবর্তনকে সমর্থন করি, কিন্তু দেখতে হবে পরিবর্তন করতে গিয়ে আবার কাউকে এক্সট্রা অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে কিনা। আইনের পরিবর্তিত বিলের খসড়াটা আমার কাছে নেই, তবে যেটুকু আমি দেখেছি আগের যে লুপহোলস সেগুলোকে ধরা হচ্ছে এবং সেই জায়গায় পরিবর্তনের চিন্তা করা হচ্ছে। সুতরাং এটা যদি হয় আমি মনে করবো সাধু কাজ, এবং এই পরিবর্তন হওয়াটা অত্যন্ত জরুরি।